ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু সালাম। ওয়ালাইকুম সালাম মনির। ওয়ালাইকুম সালাম ফারহিন। ওয়ালাইকুম সালাম মৌরি। আলহামদুলিল্লাহ মনির। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমি তো বুঝতেছি না, আমার ধারণা যে আমি এখনো কিছু বোঝা যাচ্ছে না। ঈদের পরে অ্যাকচুয়ালি এই মে মাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আলহামদুলিল্লাহ এমনও হতে পারে যে মে মাসে যদি সব ভালো হয়ে যায় তাহলে জুন মাস থেকে সব খুলে যাবে, আর মে মাসে যদি খুব খারাপ হয় তাহলে আরও খারাপ কিছু হতে পারে। মানে দুইটা পসিবিলিটি আছে। আর তোমরা একটু খেয়াল করো, ইউএসএ আর ইংল্যান্ড খুব খারাপ অবস্থা, বাংলাদেশ ইন্ডিয়ারও এখন খারাপের দিকে আমি দেখতেছি। হ্যাঁ, সো এখন তো কিছুই বোঝা যাচ্ছে না। আবার মনে হচ্ছে যে না, মেবি এই ঈদের পরে খুললেও খুলতে পারে। এই যে 10 তারিখের পরে যে এই মার্কেটটা খুলবে, বা 16 তারিখে যদি গণপরিবহন খুলে দেয়, তারপরে 7 দিন দেখতে হবে। ওই 7 দিনে যদি দেখি খুব ভালো, তাহলে বুঝবা কোনো অসুবিধা নাই। আর ওই 7 দিন যদি দেখি খুব খারাপ, তাহলে তার মানে হলো কি জানো, রমজান মাসের আমাদের কাছে ইম্পর্টেন্ট না 21, 23, 25, 27, 29, ওই ঠিক ওই 10টা দিনও দেখবা আমাদের জীবনে, বাংলাদেশের জীবনে খুবই ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হচ্ছে ওই সময় আমরা বুঝতে পারবো যে আমরা কি খুব ভালোর দিকে যাচ্ছি নাকি খারাপের দিকে যাচ্ছি। এমনও তো হতে পারে যে দেখা গেলো যে না আর কোনো সমস্যা হলো না, হতে পারে, আল্লাহ আল্লাহ করতেছি। আবার এমনও হতে পারে যে না, খুবই খুবই খারাপ অবস্থা হতে পারে। দুইটাই ভয় পাচ্ছি। আমি বেস্ট হোপ করতেছি আল্লাহ ভালোটাই যিনি হয়, বুঝতে পারছো। দোয়া করতেছি, রাজা রাখতেছি ইনশাল্লাহ। এখন তোমরা কি করতেছো? নামাজ টামাজ পড়তেছো না? কোন সময় খতম দিচ্ছ না? এবার তো পুরা বাংলাদেশের লোক সব খুব নামাজি হয়ে গেছে। যে আগে নামাজ পড়তো না সে এখন নামাজ পড়ে, যে আগে অল্প নামাজ পড়তো সে এখন বেশি নামাজ পড়ে, যে আগে বেশি নামাজ পড়তো এখন সে সারাক্ষণ নামাজেই থাকে। এই অবস্থা হয়ে গেছে আমার ধারণা। কারণ সবাই করোনাকে ভয় পেয়েছে, মানে সবাই আসলে মৃত্যুকে ভয় পায়। এটা হলো মেইন কথা। কেউ মরতে চায় না, সবাই খুব ভালো থাকতে চায়। সবাই ভালো থাকতে চায়, কেউ মরতে চায় না, এই জন্য সবাই নামাজি হয়ে গেছে। আবার সব প্রবলেম সলভ হয়ে গেলে আবার দেখবার কোথায় নামাজ কোথায় চলে যাবে, সব খুঁজেও পাওয়া যাবে না কোনো নামাজিকে তখন। দেখ, তোমরা আমার কথা কিছু মনে করো না, মানে আমি মোটামুটি এগুলোই সত্যি কথা আর কি। হ্যাঁ, যেটা বলতেছি এটাই সত্যি কথা। আমরা সবাই এরকমই। আসুক, সবার জন্য একটু ওয়েট করতেছি, সবাই আসলে আমি ক্লাস শুরু করব। আরও কারণ আমি এমনি বলছিলাম 2:30, আবার আমি 2:45ও বলছি, কারণ আমার ধারণা ছিল যে আজকে জুম্মার দিনে একটু লেট হতে পারে, এটা আমার ধারণা ছিল, এবং হয়তো লেট একটু হবেও। সবাই আসুক। আমি কিন্তু এটা বুঝি যে এরকম ছুটিতে কখনোই পড়াশোনা হয় না, আমারও হয় নাই। আমি যখন মেডিকেলে পড়ছি এরকম লম্বা লম্বা ছুটি পাইছি, বা আমরা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ, কী বললাম নাম, অটো ভ্যাকেশন নিয়েছিলাম, আমরাও কিন্তু পড়ি নাই। সো আমি শিওর যে তোমরা পড়তেছো না। এই জন্য আমরা একটু এখানে আলাপ করলে হয় কি, একটু নভেম্বরের সাথে একসাথে হবে কিনা বলতে পারবো না। আমার তো মনে হয় যে
এইটা পিছাবে এবং নভেম্বরটা পিছাবে, দুইটা একসাথে কেন করবে? তাই তো তোমরা সাপ্লিমেন্টারি হয়ে গেলা। হ্যাঁ, সাপ্লিমেন্টারি যাতে না হয় এই জন্য মেবি আলাদা আলাদা টাইমে পরীক্ষা হতে পারে, কিছুই বলা যাচ্ছে না। স্যাররাই জানে না কি হবে, আমি আর কি বলবো? আমি আবার কোন স্যার আর কি? আমি তো আসার। কেউ পড়ে না, মানুষ কেমনে পড়ে না? কেউ পড়ে না, কেউই পড়ে না ছুটিতে, কেউ পড়ে না। আরে ক্লাসই করে না। এই যে আমার নিজের মেডিকেল কলেজ বলো, খাজা ইউনুস আলী, তারপরে আমার নিজের মেডিকেল কলেজ যদি মুন্নু বলি, আমার নিজের মেডিকেল কলেজ মানিকগঞ্জ, কয়টা ছেলে মেয়ে আছে বলো? আমি তো বুঝি, আমি তো হাতে গোনা কয়েকজনকে নাম বারবার দেখতেছি, ওই কয়জনই শুধু। বরঞ্চ অন্যান্য মেডিকেল কলেজ থেকে কিছু ছেলে মেয়ে আছে। তারপর রাজশাহীর ভিসি স্যার আমাকে এতবার করে বলে দিচ্ছে, জুবাইর আমার রাজশাহী মেডিকেলকে একটু করো। কই বলছি, কই খুব একটা আসে তো না, পড়া হয় না। আচ্ছা, আমি ওই পড়াটা পরে পড়াবো, কারণ সবাই আসুক, আমি অন্যগুলো আহ, একটু বলে নেই। সেটা হলো যে আমি এই আসলে তো এটা ঠিক যে রমজান মানে আমাদের আমরা যারা পড়াচ্ছি তিনজনই, ওনাদের তো বয়স আরও বেশি, 65, আমিও 60 হয়ে গেছি। আমাদের আসলে এই যে সারাদিন কোরআন শরীফ পড়া, রোজা রোজা তো সবাই রাখে, কিন্তু কোরআন শরীফ পড়া, তারপরে মনে করো এত দোয়া দোয়া পড়া, এবং এই পড়ানোগুলো আসলে সব কঠিন হয়ে গেছে, শরীর কষ্ট হয়। তো এই জন্য আমি ডক্টর রেজল ভাইকে বলেছি, উনি সোমবার থেকে তোমাদের ক্লাসে। হ্যাঁ আসলে থ্যাংক ইউ। তুমি একটু রাজশাহী মেডিকেল সবাইকে একটু বলে দিও তো ভাই, হ্যাঁ, যে একটু আসতে। আমি তো রাজশাহীতে এতদিন ছিলাম, তোমরা কি জানো কিনা জানি না, আমি 50 থেকে 55 এই 6টা ব্যাচকে পড়াইছি কিন্তু রাজশাহী মেডিকেলে। সো আমি রাজশাহী মেডিকেল প্রতি আমার একটা খুব টান আছে। সো তোমরা একটু করবা আর কি। হ্যাঁ, রংপুর মেডিকেলে আমি ছিলাম না, তোমরা কেমনে দেখবো বলো ভাই? আচ্ছা, তা 11টার সময় ক্লাস নিবে এই মানডেতে। উনি খুব ভালো টিচার, খুব ভালো পড়ায়। হ্যাঁ, উনি এখন বারিন্দ মেডিকেলে আছে, উনি নেমেছিলেন, উনি ফরিদপুর মেডিকেলে ছিল, ঢাকা মেডিকেলে ছিল, উনি প্রফেসর। শাহজাহান ভাই নিবে হলো কালকে। কালকে আমি আসলে এই মুন্নু মেডিকেলে ক্লাস নেবো, এই জন্য তোমাদের ক্লাস আমি নিব না। আমি ইনশাল্লাহ সানডেতে নিব। হুম, আমি এমন হতে পারে যে আমি এভরি থার্ড ডেতে না, আমি 2 দিন পর পরও নিতে পারি। সো দেখা যাক আর কি। আমি দুই দুই দিনও নিতে পারি, 3 দিনে 2টা দিনও নিতে পারি। হ্যাঁ, এরকম কোনো কথা নেই যে আমি 3 দিন পর পর নিব। তা আমি আমার টপিকসগুলো আসলে বলে দিচ্ছি। একটা ছেলে তুমি ওই হাবিব লেখছে কি আমি মরেই যাব। হ্যাঁ, আজকে না, আজকে কি বলে, ম্যারেজ, ডিভোর্স, প্রেগনেন্সি দিয়ে শুরু হবে। প্রেগনেন্ট হয়ে গেলে সেজন্য এরপরে অ্যাবর্শন না হলে অবশ্যই ডেলিভারি, এগুলাই সিরিয়ালে আসতেছে। তারপরে ইম্পর্টেন্সি স্টেরিলিটি হতে পারে, ভার্জিনিটি ডিফ্লেকশন হতে পারে, সেক্সুয়াল অফেন্স হতে পারে, তারপরে ফরেন্সিক সাইকিয়াট্রি হইতে পারে, তারপরে মনে করো আলামিন থাকো, তারপরে হতে পারে হলো দেখি, ওরা তো পয়জন পড়াবে, ওরা পয়জনের খুব ভালো পড়ায়। শাহজাহান ভাই পয়জন খুবই ভালো পড়ায়, এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলো খুব ভালো পড়ায়, আর রিজনাল ইঞ্জুরিজ ভালো পড়ায়। আর ডেথ ভালো পড়াবে, ডেথ অ্যান্ড আইডেন্টিফিকেশন পড়াবে হলো তোমাদের রেজল স্যার। ভাইকে বলি নাই। হ্যাঁ, রেজল ভাই পড়াবে হলো ডেথ, সম্ভবত সোমবারে শুরু করবে উনি। হ্যাঁ, তোমরা একটু মনে রেখো, দেখেন ফেসবুকে থাকে ওরা আসলে উঠে। তো উনি বলছে ঠিক আছে, উনি 11টার পরে আর পড়াতে পারবে না। সো তোমাদের কিন্তু 11টা হবে। থ্যাংক ইউ আর এম সি। হ্যাঁ, কি বিপদে পড়ছে, আর এম সিতে ফার্স্ট হবে। আমি একদম যেতে যাচ্ছি না, কিন্তু আমার ছাত্র আকাশ ধরছে, স্যার আসতেই হবে, আমার নাম দিয়ে দিছে। হ্যাঁ, আমি দেখি আর এম সিতে যাবো। আমি আর এমদাদ ভাই এক টেবিলে বসবো, বুঝতে পারছো? আর এম সি, আমি আর এমদাদ ভাই বসবো, বুঝতে পারছো? অথবা কারণ এমদাদ ভাইয়ের সাথে কেন বসবো জানো? গল্প শোনার জন্য। এমদাদ ভাই সারাদিন গল্প করে, ইসলামী ব্যাংক মেডিকেল করে, যে ওনার গল্পগুলো আমার খুব মজা লাগে। আচ্ছা, পার করে দিচ্ছে, আমি কি এখন শুরু করে দিব? আমি কি শুরু করব নাকি আর ওয়েট করতে হবে? আচ্ছা, শুরু করে দিই আমার মনে হয়, হ্যাঁ, নাহলে আমি টায়ার্ড হয়ে যাবো এত কথা বললে।
কথা বলে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে হলো ওই চ্যাপ্টারগুলো আলাদা থেকে সরে আসলাম আমি, আমি এখন এই চ্যাপ্টারগুলো চলে আসলাম। সেটা ফার্স্ট হলো আমি পড়াবো হলো ম্যারেজ। এই ম্যারেজ নিয়ে কিন্তু আসলে আমরা অল্প পড়বো, কারণ আমাদের পরীক্ষা শুধু তোমাকে ডেফিনেশন অফ ম্যারেজ ধরবে, কিন্তু ম্যারেজ নিয়ে কিন্তু কথা বলতে গেলে অনেক কথা আসে, কিন্তু ওগুলো আমাদের ফরেন্সিক একটা দরকার নাই, কারণ মুসলিম ম্যারেজের অনেক শর্ত আছে, এগুলো আসলে আমরা পড়াই না, বুঝতে পারছো? করে দেই। আর হলো একটা কথা, সেটা হলো এই ঠিক 3:30 আজান না, 4:30 আজান, সরি, আমি শেষ করে দিব। ওকে, ফার্স্ট হলো ম্যারেজ। হোয়াট ইজ ম্যারেজ? ভাইবাতে খুব ইম্পর্টেন্ট এটা। ম্যারেজ ইজ এ লিগাল কন্ট্রাক্ট। বলি লেখার দরকার নাই, তোমরা এগুলো বইয়ে সব আছে, তোমরা খালি হোয়াট ইজ ম্যারেজ। ম্যারেজ ইজ এ লিগাল কন্ট্রাক্ট বিটুইন অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল which implies physical union by sexual coitus. Marriage is a legal contract between adult male and female which implies physical union by sexual coitus. সরি, আমি একটু নাড়াচাড়া করতেছি, কারণ একভাবে বসে পড়াইতে ভালো লাগে না, একটু নাড়াচাড়া করলে আবার তোমাদের অসুবিধা হবে। সরি। ম্যারেজ ডেফিনেশন হয়ে গেল, এইখানে অনেকগুলো কথা আসে। লিগাল কন্ট্রাক্ট, হ্যাঁ অবশ্যই এটা লিগাল কন্ট্রাক্ট, অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল। অ্যাডাল্ট না হলে ম্যারেজ হবে না। অ্যাডাল্ট বলতে আমরা যদিও বুঝি অ্যাডাল্ট, সবাই তো অ্যাডাল্ট, কিন্তু ম্যারেজের মধ্যে মেলের অ্যাডাল্ট হচ্ছে, মেলের বয়স আসতেছে 21 ইয়ার্স, ইন আওয়ার কান্ট্রি 18 ইয়ার্স, বাট অ্যাকচুয়ালি এই জন্য আমি অ্যাডাল্ট না বলে অনেকে বলে অ্যাপ্রোপ্রিয়েট এজ, মানে হলো গভর্নমেন্ট আমাদের বলে দিচ্ছে 21 years appropriate age in Bangladesh for male, 18 years appropriate age for female. So marriage is a legal contract between male and female of appropriate age which implies physical union by sexual coitus. এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, যে which implies physical union by sexual coitus। এই কথাটা অর্থ হলো যে ম্যারেজে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স না হয় তাহলে সেই ম্যারেজ বলে গণ্য হবে না। দ্যাট ইজ নট ম্যারেজ। দ্যাট ইজ ম্যারেজের ফার্স্ট একমাত্র শর্ত, দুটো শর্তের মধ্যে একটা হলো এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যান্ড আফটার ম্যারেজ দেয়ার শুড বি পারফর্মিং অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। উইদাউট সেক্সুয়াল ইন্টারকোর্স দিস ম্যারেজ উইল বি নাল অ্যান্ড ভয়েড, মানে বাতিল হয়ে যাবে। দিস ম্যারেজ উইল বি নাল অ্যান্ড ভয়েড, মানে বাতিল হয়ে যাবে। তাহলে মনে রাখো, ম্যারেজের ডেফিনেশন মুখস্থ করা খুবই সহজ। সেখানে দুইটা পয়েন্ট চলে আসবে। একটা পয়েন্ট চলে আসবে যে তার একটা বয়স থাকতে হবে, আর একটা পয়েন্ট থাকবে যে সেখানে একটা সেক্সুয়াল ইন্টারকোর্স থাকতে হবে। যদি এর যে কোনো একটা না হয় তাহলে সেই ম্যারেজটি বাতিল বলিয়া গণ্য হইবে। যার ইংরেজি হইতেছে নাকি বাংলা হইতেছে নালিটি অফ ম্যারেজ, আর ইংরেজি হইতেছে মনে করো বাতিল বলিয়া গণ্য হইবে। নালিটি অফ ম্যারেজ কথাটা একটু পর চলে আসবে। আচ্ছা, এখন তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ম্যারেজ, তুমি এটা অ্যান্সার করবা, পরীক্ষা কিন্তু খুবই ধরে। আচ্ছা, ম্যারেজের সাথে সাথে এই কোশ্চেনটা চলে আসবে, তাহলে হোয়াট ইজ ডিভোর্স? ডিভোর্স হলো ডিসলিউশন অফ প্রিভিয়াসলি ভ্যালিড ম্যারেজ। ডিসলিউশন অফ প্রিভিয়াসলি ভ্যালিড ম্যারেজ, অর্থাৎ সে বলতে চাচ্ছে যে আগে যে বিয়েটা বৈধ বিয়ে ছিল, মানে ওর লিগাল বিয়ে ছিল, যেটা তুমি যে বলো স্যার বিয়ে আবার ইলিগাল হয় নাকি? বিয়েও ইলিগাল হয় নাকি? হ্যাঁ, সো লিগ্যাল বিয়েটা যদি ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলি ডিভোর্স। তাহলে ম্যারেজ হলো লিগ্যালি বিয়ে হওয়াকে ম্যারেজ বলে, আর সেটা ভেঙে যাওয়াকে আমরা বলি ডিভোর্স। এর মধ্যে একটা নতুন ওয়ার্ড তোমরা আসবে, ইংরেজিতে আমরা বলতে সেটাকে নালিটি অফ ম্যারেজ। নালিটি অ্যান্ড ম্যারেজ, ওই লিখছে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, মানে বাতিল বলিয়া গণ্য হইবে, এক্সেপশনাল সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখন আসতেছে তোমার এই কথায় নাল অ্যান্ড ভয়েড, তাহলে কি? হোয়াট ইজ নালিটি কি এটা জানতে হবে। নালিটি মানেই হলো নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েডের বাংলা হলো বাতিল হয়ে যাওয়া। দেখো, তোমরা এই ওয়ার্ডটা খুব শুনছো যে অমুকের সাথে অমুকে একটা বিজনেস কন্ট্রাক্ট ছিল, সেই বিজনেস কন্ট্রাক্টটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। হ্যাঁ, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। ওখানে নিয়ে কিছু হবে না, নিয়ে নেবো। আচ্ছা, তারপরে হলো
নালিটি অফ ম্যারেজের তাহলে একটা ডেফিনেশন তখন চলে আসবে, হোয়েন ম্যারেজ নেভার এক্সিস্ট ইন ল, হোয়েন ম্যারেজ নেভার এক্সিস্ট ইন ল, ম্যারেজ যখন আইনগতভাবে ম্যারেজটা হয় না তখন সেটাকে বলা হয় নালিটি অফ ম্যারেজ। আমি আগেই বলছি লিগাল ম্যারেজ ভেঙে গেলে হয় ডিভোর্স, আর ম্যারেজ নিজেই হয় নাই, ম্যারেজটাই ছিল ইললিগাল, ছিল বৈধ ছিল না, তখন হয়ে যাবে এটা নালিটি অফ ম্যারেজ বা নাল অ্যান্ড ভয়েড। আচ্ছা, when marriage never exists in law, when marriage never exists in law। আচ্ছা আচ্ছা, এখন আসতেছে হলো তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কখন, হ্যাঁ এখন জেনে রাখো ম্যারেজ নালিটি হয় কখন। 4-5টা বই লেখা আছে, একটা হলো করে বলবো যাতে তোমাদের মনে থাকে, বইয়ে তো সব লেখা আছে, তুমি তো বই পড়তে পারবা, তাই তার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমার হচ্ছে না। হ্যাঁ, আবার হচ্ছে কি একজন দুজনে হইলে কিন্তু আমি বন্ধ করব না, আর যদি সবাই বলে যে হচ্ছে প্রবলেম হচ্ছে তাহলে আমি চিন্তা করব, আমি ওয়াইফাই ডাটা দিব, আমি এখন ওয়াইফাই চালাচ্ছিলাম, কি সমস্যা হচ্ছে সবার? একজন ওই যে নুসরাত সে লেখছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমাদেরও সমস্যা হচ্ছে, অন্যরা নেটওয়ার্কের সমস্যা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি ও আটকে আটকে যাচ্ছে। আচ্ছা তাহলে দেখি তো আমি ডাটায় যাই তো দেখি কি হয়। হ্যাঁ, মুভি ডাটা তোমরা, জি স্যার। আচ্ছা আমি আমার মতো পড়ায় যাই। হ্যাঁ স্যার প্রবলেম হচ্ছে, আটকে যাচ্ছে, জি স্যার আটকে যাচ্ছে, আর আমি কি করব? আমার তো ডাটা এবং দুইটা ঠিক আছে, আমার তো মনে হয় না যে আমার কোনো অসুবিধা আছে। আচ্ছা জি স্যার, ঠিক আছে। এখন আসতেছি, এই নালিটি অফ ম্যারেজের অনেকগুলা কন্ডিশন আছে, এই কারণে ম্যারেজ বিকামস নাল অ্যান্ড ভয়েড। তাহলে কি আবার এখনো এখনো প্রবলেম হচ্ছে? পড়ান স্যার, পড়াই আমার মনে হয়, দেখি। হ্যাঁ আল্লাহ আছে, এই একটা মানে মনে হচ্ছে কি ওই যে, না ঠিকই আছে, প্রবলেম তো একটা হবেই, কারণ এখন তো বিয়েটা বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে গেলে তো একটু সমস্যা হবে না? এটা যদি যখন ম্যারেজ ছিল তখন এটা স্মুথ ছিল, আর নালিটি অফ ম্যারেজে একটু আটকে যাচ্ছে, আর যখন একটু পর যখন ডিভোর্স বলবো তখন দেখবো যে পুরাটাই বন্ধ হয়ে গেছে, তাই না? এটা হইতে পারে। আচ্ছা, আরও প্রবলেম বেশি হচ্ছে স্যার, আমি তো ডাটাও দিয়ে রাখছি, ওয়াইফাইও দিয়ে রাখছি, কিছু বুঝতে পারতেছি না। এখনো প্রবলেম হচ্ছে? আজকে সব সব সিমেরই নেটের সমস্যা, আগে তো এরকম হয়নি। এখন ঠিক আছে স্যার? আচ্ছা কোনো অসুবিধা নেই, তোমরা একটু তোমাদের কিছু কথা শুনলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, না শুনলে বুঝবো আমি পড়াবো কিনা আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পড়ান স্যার, ওকে। হ্যাঁ পড়ান স্যার মানে আমার নাম কিন্তু পড়ান না, মানে ও পড়াবো, আসলে পড়ান বন্দ্যোপাধ্যায় আছে টেলিভিশনে আর কি। হ্যাঁ আচ্ছা, আর ডিভোর্স, আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দরকার নেই, তাহলে তো একদম বন্ধ হয়ে যাবে। আচ্ছা নালিটির মধ্যে থাকি, ওকে। নালিটি অফ ম্যারেজে ফার্স্ট কথা বলা আছে, ওইটা নিয়ে আমি কিন্তু একটু এই সময় নিব। বিয়েই বাদ দিচ্ছ কেন? ও আচ্ছা, তোমার বয়স হয়নি, মানে ইউ আর আন্ডার 21 এই জন্য। আচ্ছা নো প্রবলেম। আচ্ছা তাহলে ফার্স্টে বলা আছে জানো, ইফ আইদার পার্টি ওয়াজ প্রিভিয়াসলি ভ্যালিড ম্যারিড, মানে আইদার পার্টি মানে কি ছেলেটা বা মেয়েটা, তাদের আগেই বিয়ে ছিল, তারা আগেই বিয়ে করে ফেলছে, মানে ওর সাথে করে আরেকজনের সাথে বিয়ে করে ফেলছে, তাহলে কিন্তু এখন আর এই বিয়েটা, পরের বিয়েটা বাতিল হয়ে যাবে। কারণ তোমরা জানো, এটা একটু বলি কারণ এটা আমি জানি অনেক অনেক প্রশ্ন করবে, স্যার ছেলেদের তো 4টা বিয়ে হয়, হ্যান ত্যান। অ্যাকচুয়ালি ওটা না করতে হয়, কি বলুন না, পারমিশনটা নিতে হয়। আমাদের মুসলিম ধর্মে 4টে বিয়ের কথা বলা আছে, পারমিশনটা নিতে হয়, না বলে বিয়েটা করা যাবে না। আর একটা মেয়ে তো 2টা বিয়ে করতেই পারবে না, তার যদি আগে একটা বিয়ে থাকে, সেই বিয়েটা যদি
হয় কি বলুন না, সেই বিয়েটা যদি তুমি আহ, এই এই ডিভোর্স না হয়ে সে লুকায় লুকায় যদি আরেকটা বিয়ে করে, অবশ্যই পরের বিয়েটা বাতিল হয়ে যাবে। তাহলে ফার্স্ট কথা হলো আইদার পার্টি মানে ছেলেটা বা মেয়েটা যে কোনো একজন আগে থেকেই বিবাহিত ছিল। আচ্ছা, তারপর আরেকটা দেখো, ইফ দ্য ওম্যান ওয়াজ প্রেগনেন্ট অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, এই মেয়েটা যদি প্রেগনেন্ট থাকে তাহলে কিন্তু সেই বিয়েটা বাতিল হয়ে যাবে। এই মেয়েটা যদি প্রেগনেন্ট থাকে তাহলে সেই বিয়েটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ প্রেগনেন্সির সময় বিয়েটা আসলে হবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবা। তারপর দেখো, ইফ আইদার পার্টি ওয়াজ আন্ডার দ্য এজ অফ ম্যারিটাল কন্ট্রাক্ট, if either party was under the age of marital contract, that means ছেলেটা বা মেয়েটা যে কোনো একজন বিয়ের বয়স হয় নাই, ছেলেটা বা মেয়েটা যে কোনো একজনের মনে করো বিয়ের বয়স হয় নাই, সে ছেলেটার বয়স 21 হয়েছে কিন্তু মেয়েটার বয়স 18 নিচে, বিয়ে হবে না। আবার মেয়েটার বয়স 18 হয়েছে কিন্তু ছেলেটার বয়স 20, হবে না। অথবা ছেলেটার বয়সও 21-এর নিচে, মেয়েটার বয়সও 18-র নিচে, তাহলে বিয়ে হবে না। তাহলে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্টস, আইদার পার্টি ওয়াজ আন্ডার দ্য এজ অফ ম্যারিটাল কন্ট্রাক্ট, যে কোনো একজন বয়স যদি বিয়ের বয়স যদি না হয় তাহলে সেই বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল বলিয়া গণ্য হইবে। আচ্ছা, গেল। এখন আসতেছে আর একটা পয়েন্ট, সেটা হলো যে ইফ আইদার পার্টি ওয়াজ ইনসেন, তোমাদের আমি পড়াবো কি পড়াবো জানি, সাইকিয়াট্রি পড়াবো না, সেখানে তুমি এই ওয়ার্ডটা পাবো না। ইনসেন মানে পাগল না, সেন তোমরা সবাই সেন, আর যে সেন না সে হয়ে গেছে ইনসেন, মানে সে হলো পাগল। ইফ আইদার পার্টি ওয়াজ ইনসেন অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, অর্থাৎ বিয়ের সময় হয় ছেলেটা না হয় মেয়েটা অথবা দুজনই পাগল ছিল, তারা ইনসেন ছিল। ইনসেনের থাকলে সেই বিয়েটা হবে না, বিয়ে বাতিল বলিয়া গণ্য হইবে। আচ্ছা, আমি আগেই বলছি যে ছেলেটা, কারণ তোমাদের সাইকিয়াট্রিতে আমি পড়াবো যে যারা পাগল তাদের যেমন অনেক সুবিধা আছে, যে তাদের কোনো ক্রিমিনাল রেসপন্সিবিলিটি নেই, মানে সে কোনো অন্যায় কাজ করলে তার জন্য সে পানিশমেন্ট পাবে না, এটা তোমাদের আমি পরে পড়াবো। আবার তার আবার কিছু অসুবিধাও আছে, সে অনেক সিভিল অনেক রেসপন্সিবিলিটিতে সে আটকে যাচ্ছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো সে বিয়ে করতে পারবে না, সে বিয়ে করতে পারবে না। আচ্ছা, এখন ধরে নাও, টেলিফোন আসতেছে কেন এই সময়? আচ্ছা, এখন আমি আসতেছি হলো এই যে কথাটা আমি ক্লাসে একটু মজা করে বলি, আজকে তোমাদেরকে একটু বলতেছি, সেটা হলো কোনো এইটা ভালো করে লিখে রাখো, কারণ এটা এই গল্পটা আগে তোমার বলতে হবে। তো কোনো পাগল বিয়ে করতে পারবে না এক্সেপ্ট বিয়ের পাগল। দ্যাট মিনস যে বেটা পাগল না কিন্তু বিয়ে করার জন্য পাগল, মানে ওর মাথায় খালি ঘুরতেছে বিয়ে করা বিয়ে করা বিয়ে করা বিয়ে করা বিয়ে করা, একমাত্র সেই পাগলটাই বিয়ে করতে পারবে। কারণ ও তো বেসিক্যালি পাগল না, ও তো শুধু বিয়ের ব্যাপারে পাগল, অন্যান্য ব্যাপারে পাগল না। তার মানে যারা অন্যান্য ব্যাপারে পাগল তারা কিন্তু ভাই বিয়ে করতে পারবে না, তারা হলো অরিজিনাল পাগল। আর এটা তো অরিজিনাল পাগল না, এ হলো বিয়ের পাগল। সো এই বিয়ের পাগলটা একমাত্র বিয়ে করতে পারবে, দ্যাট মিনস তাহলে অন্যান্য পাগল কোনো পাগলই বিয়ে করতে পারবে না। আচ্ছা, এইখানে আমি আরও কিছু কথা বলি তোমাদেরকে, সেটা হলো যদি এটা আমি সাইকিয়াট্রিতে বলার কথা, কিন্তু সাইকিয়াট্রি বলতে পারবো কিনা আমি জানি না, আগে বলে ফেলতেছি। সেটা হলো বাংলাদেশের সিনেমায় প্রডিউসাররা আর বাংলাদেশের নাটকে এই বেটারা করে কি জানো, পাগল হলে বলে এটা বিয়ে দেন ভালো হয়ে যাবে। আরে বিয়ে দিলে তো সে মানে পাগল হলে তো সে বিয়েই করতে পারবে না। সো তোমরা এই ক্লাসটা শুধু করবা না, এরপরে তোমরা এফডিসিতে গিয়ে ওই প্রডিউসারদের শিখাই দিয়ে আসবা যে ভাই আপনারা যে বলেন যে পাগল হলে তাড়াতাড়ি বিয়ে দেন, পাগল স্বার্থ বলে পাগল হলে তো বিয়েই করা যাবে না, আপনারা পাগলকে ধরে বাঁধে বিয়ে দেন কেন? ওদের কিন্তু পানিশমেন্ট হয়ে যাবে। কারণ তুমি যদি পাগলকে বিয়ে দাও, এটা যদি কমপ্লেন হয় তাহলে তোমাকে কিন্তু এসে ধরবে। এই জন্য তোমাদেরকে এটা ভালো করে বলে দিতে যাই, এটা খুব ভালো করে মনে রাখবা যে সিনেমা যেটা দেখায় ওটা ঠিক না, পাগলদের আসলে বিয়ে করার কোনো রাইট নাই। অ্যান্ড লাস্টে যেটা আসবে দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হলো এটা একটু ইংরেজিতে একটু কঠিনভাবে বলা আছে, বাংলা আমি বুঝিয়ে দেবো। ওখানে বলা আছে when marriage is by marital life is not consummated
ডিউ টু উইলফুল রিফিউজাল অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এই কথাটা আমার একটু এক্সপ্লেইন করতে হবে। ওয়েন ম্যারেজ ইজ নট কনজুমেটেড ডিউ টু উইলফুল রিফিউজাল অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, এই কথাটার মানেটা কি? এটা এটা একটু ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে, কারণ তোমরা তো মুখস্থ করবা, কিন্তু একটু জিনিসগুলো জানতে হবে আসলে। ম্যারেজের ডেফিনেশনে তুমি নিজে বললা যে স্যার সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ মাস্ট, অর্থাৎ ম্যারেজে সেক্সুয়াল ইন্টারকোর্স হইতেই হবে, না হলে সেটা ম্যারেজ হবে না। এখন আমি যেটা বললাম, ম্যারিটাল লাইফ ইজ নট কনজুমেটেড উইথ উইলফুল, মানে অর্থাৎ তারা বিবাহিত জীবনে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না। যদি বিবাহিত জীবনে সেক্সুয়াল ইন্টারকোর্স তারা না করে, তাহলে সেই বিয়েটা বাতিল হয়ে যাবে। এখন তোমার মাথায় অনেক প্রশ্ন আসতে পারে, স্যার সে বিবাহিত জীবনে সে সেক্সুয়াল ইন্টারকোর্স কেন করে নাই, বা প্রবলেমটা কি? হ্যাঁ, আমি এখন তোমাকে বলি কি কি হতে পারে, তুমি দেখো কি কি হইতে পারে। সেটা হলো ম্যারেজাল বা কী বলে ম্যারিটাল লাইফে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে এসছে না, এই কারণে মেবি ছেলেটা ইম্পর্টেন্ট, এই জন্য সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না। ছেলেটা আর মেয়েটার আমরা তো ফিমেল ইম্পর্টেন্সই বলি না, আমরা ফ্রিজিডিটি বলে একটা ওয়ার্ড ইউজ করি। মেয়েটাও কোনো কারণে এত ফ্রিজিড যে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না, গেল। 3 নম্বর আমি আরেকটা কথা বলি, সেটা হলো এটা আমরা যেটা দেখি সিনেমা দেখি প্রায়, যে একটা ছেলে আসলে তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিচ্ছে, অথবা যেখানে সে বিয়ে করছে সেখানে তার ইন্টারেস্ট ছিল না, অথবা উল্টা একটা মেয়েকে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, যেখানে সে বিয়ে করছে সেখানে তার বিয়ে করার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু বাবা মা তাকে জোর করে বিয়ে দিচ্ছে, বা যে কারণে হোক বিয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু সে আসলে তার অন্যখানে রিলেশন ছিল, তাকে সে পছন্দ করে, তাকে সে বিয়ে করতে চায়। সে হয়তো বলল, সিনেমায় তোমরা দেখো মাঝে মাঝে সেই ছেলেটা বা মেয়েটা বাসর রাতে হাজব্যান্ড ও ওয়াইফকে বলতেছে যে সে আরেকজনকে লাইক করে, সে আসলে সেই বিয়েটা তার মনের ইচ্ছা ছিল না, জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই নিয়ে অনেক সিনেমা হয়েছে, তোমরা অবশ্যই দেখছো। অর্থাৎ এই কারণে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না, যে কারণেই করুক না কেন, যে কারণেই সে সেক্সুয়াল ইন্টারকোর্স না করে থাক না কেন, সেক্সুয়াল ইন্টারকোর্স না করলেই আমাদের কথা হইতেছে এই বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। আমি তোমার কাছে কেন সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না এইটার উপরে সময় নষ্ট করতে চাই না, তার মধ্যে বাট আমি 3টা পয়েন্টস বলে দিছি। ইম্পর্টেন্সের জন্য হতে পারে, মেয়েটা ফ্রিজিডিটির জন্য হতে পারে, অথবা এমন আরও অনেক কারণ থাকে। অনেক সময় দেখা যায় কি একটা মেয়ে ছোটোবেলায় সে এমন একটা সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে যে তার মনের মধ্যে আসলে সেক্সুয়াল ইন্টারকোর্স নিয়ে একটা ভীতি চলে আসছে, এ কারণেও দেখা যাচ্ছে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না। এখন সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হলো নালিটি অফ ম্যারেজ, মানে বিয়েটা বাতিল হয়ে গেছে। এখন তুমি যদি আমাকে বলো যে স্যার এই জিনিসগুলো আপনি পড়াচ্ছেন কেন, তাহলে আমার অবশ্যই উত্তর আছে। সেটা হলো তোমাদেরকে আমি এরপরে যখন ইম্পর্টেন্সি অ্যান্ড স্টেরিলিটি পড়াবো, যেটা নাকি তুমি অবশ্যই পড়ছো, সেইখানে দেখবা মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সের মধ্যে চলে আসবে নালিটি অফ ম্যারেজ, মানে মেডিকো লিগ্যাল। এবং এই যে সমস্যাগুলো, এই যে তুমি একটু আগে আমাকে বললা, বা সরি আমি একটু আগে তোমাকে বললাম যে ইম্পর্টেন্সের জন্য সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে নাই, যে কারণে নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে। এই কথাটা মুখে বললেই হবে না। মনে করো একটা মেয়ে একটা ছেলের নামে একটা চার্জ আনলো যে হি ইজ ইম্পর্টেন্ট, এই জন্য সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারেনি, সো আমি এই বিয়েটা নাল অ্যান্ড ভয়েড করতে চাচ্ছি। দেখো ওই ছেলেটা যদি নিয়ে আসে, সে যদি চার্জ নিয়ে আসে যে না মেয়েটা বা আমার ওয়াইফ মিথ্যা কথা বলতেছে, সে আমাকে মিথ্যা কথা বলতেছে, আমি ইম্পর্টেন্ট না, তখন কি হবে? তখন তো এই ইম্পর্টেন্ট ওয়েদার হি ইজ ইম্পর্টেন্ট অর নট, এইটার জন্য ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আসবে। ফরেন্সিক মেডিসিনের যে ডাক্তার থাকবে, মেডিকেল অফিসার, তাকে আসলে এটা পরীক্ষা করে জানাইতে হবে যে ওয়েদার হি ইজ ইম্পর্টেন্ট অর নট। ফর দ্যাট রিজন আমাদেরকে এই জিনিসগুলো জানতে হচ্ছে, মানে আমরা পরে পড়বো ইম্পর্টেন্স স্টেটি। এখন আমি এক কথা থেকে ওইখানে চলে গেছিলাম। আমি আসলে বেসিক্যালি এখানে 5টা পয়েন্টস বলছি তোমাদেরকে। এই 5টা কারণে কি হতে পারে, এই 5টা কারণে ম্যারেজটা নাল হ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে, এই 5টা কারণে বিয়েটা বাতিল হয়ে যেতে পারে।
তাহলে তুমি ফার্স্টে পড়ছো হোয়াট ইজ ম্যারেজ, ম্যারেজ ইজ আ লিগাল কন্ট্রাক্ট বিটুইন অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল হুইচ ইমপ্লাইজ ফিজিক্যাল ইউনিয়ন বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট। ডিভোর্স হলো ডিসলিউশন অফ প্রিভিয়াসলি ভ্যালিড ম্যারেজ, অ্যান্ড নালিটি অফ ম্যারেজ হলো হোয়েন ম্যারেজ বিকামস নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে হলো বাতিল হয়ে যাওয়া, অ্যান্ড নাল অ্যান্ড ভয়েড আমি তোমাদেরকে 5টা পয়েন্টস বলছি। তোমরা ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো আমাকে, এটা নিয়ে তার কোনো কথা নাই, মানে প্রবলেম সলভড, ঠিক আছে? এইখানে এর চেয়ে বেশি আর নাই, মানে এইটা হলো খুব ছোট আইটেমের একটা অংশ। এরপরে আর একটু যোগ হবে, সেটা হলো হোয়েন এ ওম্যান ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। হোয়েন এ ওম্যান ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। একটা একটা মেয়ে কখন তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স চাইতে পারে। আবার উল্টাটাও, একটা ছেলে কখন তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স চাইতে পারে। এই প্রশ্নটা আমাদের প্রপ পরীক্ষায় মাঝে মাঝে রিটেনে আসে। সো তোমাকে আমি একটু বলে দিচ্ছি, বইয়ে অল্প একটু আছে, তুমি রেডিতে দেখবা 3টা পয়েন্ট আছে। অনেক স্যার আবার 2-1 বাড়ায় শুনতে চায়, এই জন্য আমি হয়তো আরও 2-1 পয়েন্টস বেশি বলবো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। এখন আসতেছে হলো যে প্রেগনেন্সিটা কি ক্লিয়ার হয় নাই। সে যদি প্রেগনেন্ট থাকে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, তাহলে কিন্তু এই প্রেগনেন্সির সময় বিয়ে হয় না, এই কথাটা আমি বলতে চাইছিলাম। বরঞ্চ ওই বিয়েটা হইলে বাতিল হয়ে যাবে, এইটা আমি বলতে চাইছি। কোন পয়েন্টটা? 5টা পয়েন্ট আবার বললে ভালো হয়। 5টা পয়েন্ট খুবই সোজা ছিল, বাংলা এবার বলে দিচ্ছি। সেটা হলো ছেলেটা বা মেয়েটা যদি বিয়ের বয়সের নিচে হয়, নাম্বার 1। ছেলেটা বা মেয়েটা যদি আগে থেকে বিবাহিত থাকে, নাম্বার 2। ছেলে নাম্বার 3 বলছিলাম মনে হয়।